নমস্কার, ঋদ্ধির পর্দায় আপনাদের স্বাগতম। আজ রবিবার। ঋদ্ধির পর্দায় আমি আপনাদের বন্ধু রূপেন ভট্টাচার্যি রয়েছি রাম ঠাকুর স্মৃতি মন্দিরে, যা আগরতলা থেকে প্রায় 92 কিলোমিটার দূরে অবস্থিত। বিলোনিয়াস্থিত সেই রাম ঠাকুর স্মৃতি মন্দিরে আপনাদের সাথে আমরা উপস্থিত করছি এবং আমরা দেখাবো আজকে, যেখানে শ্রী শ্রী রাম ঠাকুর সশরীরে, হ্যাঁ ঠিকই শুনছেন, যেখানে শ্রী শ্রী রাম ঠাকুর সশরীরে অবস্থান করে গেছেন। এই বিলোনিয়া রাম ঠাকুর স্মৃতি মন্দির ওনারই স্মৃতিতে তৈরি করা, এবং সেই নিবাসটুকুও আপনাদের দেখাবো, যেখানে শ্রী শ্রী রাম ঠাকুর বাংলাদেশ থেকে ত্রিপুরা রাজ্যে এসে সেই মালাকার বাড়িতে রাত্রি যাপন করতেন, দিন যাপন করতেন, গ্রহণ করতেন অনেক কিছু, এবং ওনার সাথে নিবৃত্তে সেই ফণিমালাকার মণিমালাকার যেনারা আজ পৃথিবীতে নেই, সেই বাড়িও আপনাদের দেখাবো। সেই স্মৃতি মন্দিরে চলুন ঘুরে আসি, ভেতরটা দেখব, আপনাদের দেখাবো। ঋদ্ধির সাথে থাকুন। ধন্যবাদ। ক্লোজ করো। কইবা সামনেটা করো ওদিকে গিয়া আরো পিছিয়ে যা ওইটা করো। আমাদের পরম সৌভাগ্য, ঋদ্ধি টিভির পর্দায় আপনাদের সামনে আমরা যাকে উপস্থিত করতে যাচ্ছি, স্বর্গীয় ফণীন্দ্র কুমার মালাকারের চতুর্থ সন্তান শ্রী লিটন মালাকার মহোদয় আমাদের সামনে আছেন, এবং আমরা সত্যি সমৃদ্ধ। আমার শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেছে ওনার সান্নিধ্য পেয়ে। ওনার কাছে বিস্তৃতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের প্রাণের ঠাকুর, সবার ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর সশরীরে ওনাদের বাড়িতে বসবাস করেছিলেন, ওনারা সান্নিধ্য পেয়েছিলেন, সেই লিটনবাবুর কাছ থেকেই বাকিটা আমরা জেনে নিচ্ছি। নমস্কার লিটনবাবু। নমস্কার। ঋদ্ধি টিভির পর্দায় আপনাকে অনেক স্বাগতম। আপনাকে এখন দেখছে গোটা ত্রিপুরা রাজ্য সহ নর্থ ইস্ট এবং পশ্চিম বাংলার বেশ কিছু লোক। এই স্মৃতি মন্দিরের শ্রী শ্রী রাম ঠাকুর সশরীরে বহুবার এসেছেন আপনাদের বাড়িতে। আপনার বাবা ওনার খুব ঘনিষ্ঠ ছিলেন বলে অনেক গ্রন্থে লিখিত আছে এবং প্রমাণিত সত্য। সেই বিষয়ে যদি কিছু বলেন। নমস্কার, আমি লিটন মালাকার। আপনাদের সঙ্গে আজকে কথা বলার যে সুযোগ পেয়েছি, এই জন্যে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। সবচাইতে বড় কথা হচ্ছে, এখানে আমাদের এই বিলোনিয়া বাড়িতে ঠাকুর দীর্ঘ 9 বৎসর, দ্যাট ইজ সেকেন্ড গ্রেট ওয়ার, দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের সময় থেকে আমাদের এই বাড়ি তৈরি হয়। তার থেকে একটু আগে গিয়ে বলতে গেলে আমাদের বর্তমান বাংলাদেশ ফেনীতে আমাদের মূল বাড়ি। তো সেই বাড়িতে এবং বিলোনিয়া বাড়িতে মিলে ঠাকুর দীর্ঘ 18 বৎসর ঠাকুরের বিভিন্ন লীলা প্রসঙ্গ ঠাকুর করেছেন। আমাদের সঙ্গে পারিবারিক সম্পর্কে জড়িত হয়ে ঠাকুর আমাদের পরিবারে আসতেন, যেতেন, থাকতেন।
এর মধ্যে আমি সংক্ষেপে বলি, ঠাকুর প্রথমেই আমাদের বাড়িতে এসেছিলেন 1932 ইংরেজিতে। আমার বাবা তখন ফেনী কলেজে, ফণীন্দ্রকুমার মালাকার ফেনী কলেজের ছাত্র। ওনার প্রফেসর, ফেনী কলেজের প্রফেসর আমার ঠিক মনে আসছে না নামটা, যাই হোক, ওখান থেকেই ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। এবং আমার ঠাকুরদাদা গিরিশ মালাকার, আমার ঠাকুমা, এরা সবাই মিলে প্রমথ চক্রবর্তী প্রফেসর, প্রমথবাবুর বাড়িতে ঠাকুর দর্শনে গেছেন। ঠাকুর তখন প্রমথবাবুর বাড়িতে এসছেন। যাই হোক, বাবার মুখে কথা শুনে তখন ঠাকুর দর্শনে গেছে। যাওয়ার পরে সেখানে ঠাকুরের সামনে ঠাকুরের প্রবচন শোনার জন্যে কিছু ভক্ত টক্ত ছিল। যাই হোক, ঠাকুরদাদা এরা গিয়ে বসে সবাই মিলে প্রণাম করছে। এরপরে বেশ কিছুক্ষণ যাওয়ার পরে ঠাকুর হঠাৎ করে অযাচিতভাবে আমার ঠাকুরদাদাকে উদ্দেশ্য করে বলছেন, আমারে আপনি গোবাড়িতে নিয়ে যাবেন। ওই ফরিদপুরের ভাষা, ঠাকুরের আঞ্চলিক ভাষা এই রকম। তো বলছে, আমারে আপনি গোবাড়িতে নিয়ে যাবেন। তো আমার ঠাকুরদাদা গিরিশ মালাকার হঠাৎ এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়ে একটু অপ্রস্তুত। খুবই স্বাভাবিক। তারপরে কিছুক্ষণ চুপ করে থেকে তখন ঠাকুরদাদা বলছে যে আচ্ছা ঠিক আছে, যাবেন, আপনি কবে কখন যাবেন যদি বলেন। তারপরে ঠাকুর বলছে, আমি এখনই তো কইতে পারুম না, আমি পঞ্জিকাটা দেখি, তারপরে আমি খবর পাঠামু। যথারীতি সবাই প্রণাম করে ঠাকুরদাদা, ঠাকুরমা, এরা আমার জেঠিমা টেঠিমা এরা চলে এলো বাড়িতে। এরপরে রাত্রিবেলা প্রমথবাবু যখন বাড়িতে ফিরলেন, ঠাকুর তখন প্রমথবাবুটাকে ডেকে বলছেন, এই মালাকার বাবুরা গিরিশ মালাকারের বাড়ির থেকে আসছিল, আমি তো ওনাদেরকে বলছিলাম আমি ওনাদের বাড়িতে যাবো, তো পঞ্জিকা দেখতে পারি নাই, দেখে আমি বলতে পারি নাই। তো আমি এখন পঞ্জিকাটা দেখছি। এখন আগামী 2 দিন পরে 3 দিনের মাথা ঝুলন পূর্ণিমা। তো ওনারা যদি আমার নিয়ে যায়, তাইলে আমি ঝুলন পূর্ণিমার দিন যাইতে আমি প্রস্তুত আছি। তো যথারীতি রাত্র পোহাইছে পরে প্রফেসর বাবু আমাদের বাড়িতে গেল, ফেনী বাড়াইপুর গ্রাম। ওখানে গিয়ে তখন খবরটা দিল যে ঠাকুর এইরকম বলছে। তা হাতে আছে 2 দিন মাত্র। এই 2 দিনের মধ্যে উপস্থিত কীর্তনের আয়োজন করে একটা উৎসবের, ঠাকুরেরকে আসা উপলক্ষে এইরকম ব্যবস্থাপনা করলো। সকালের দিকে ঝুলন পূর্ণিমার দিন যথারীতি ঠাকুরকে নিয়ে এলো, আমাদের বাড়িতে গাড়ি ছিল, গাড়ি করে নিয়ে এলো। আসে ওই দিন ঠাকুরের উপস্থিতিতে অনেক লোক ঠাকুর দর্শনে এলো, কিছু লোক নামও পেল। এবং ওই দিন আসার পর থেকে আমার ঠাকুরদাদা গিরিশ মালাকারকে আমার ঠাকুমা দ্রৌপদী সুন্দরী মালাকার, এনাদেরকে পিতা ঠাকুর, মাতা ঠাকুরানী বলে সম্বোধন করতে শুরু করলেন। অর্থাৎ ঠাকুরদাদার একটু মনে প্রশ্ন জাগছে, কারণ ঠাকুরদাদার বয়স আর ঠাকুরের বয়স একেবারে কাছাকাছি, 1-8 বছরের বড় ছোট হবে। তো ঠাকুরদাদার মনে প্রশ্ন যে ঠাকুরের এরকম আমার সঙ্গে সমবয়সী, কিন্তু ঠাকুর আমাকে পিতা ঠাকুর ডাকে কেন? যাই হোক, এই প্রশ্ন আর ওই দিন করা হয় নাই। ব্যস্ততার মধ্যে ঝুলন পূর্ণিমায় উৎসব আরম্ভ হয়ে গেল, কীর্তন চলছে। 3 রাত্র ঠাকুর থেকে আমাদের ফেনী বাড়ি থেকে ঠাকুর চলে গেল। এর 10-12 দিন পরে আবার এলেন। এইভাবে আসা যাওয়া হতে 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে একদিন ঠাকুর এসছে। আসার পরে তখন ঠাকুরদাদা মনে বলে, এইবার আমি ঠাকুরকে জিজ্ঞেস করুন। তা আমাদের বাড়িতে একটা দোতলা বিল্ডিং ছিল, ওই ঘরটাতেই ঠাকুর থাকতো। তারপরে আসছে পরে 3 মাস পরে, তো ওই দিন আর কিছু জিজ্ঞেস করে না। পরদিন সকালবেলা গেল, গিয়ে ঠাকুর তো উঠে হাত মুখ ধুয়ে ওই কিছু করার আগে গীতা পাঠ করতেন। সেই গীতাখানা আছে, একটু পরে আপনারা দেখতে পাবেন।
তো এই গীতা পাঠ টাঠ করে অবসর হয়েছে, ঠাকুরদাদা আস্তে আস্তে দোতলায় উঠলেন। উঠে তখন গেছে পরেই ঠাকুর বলছে, আসেন আসেন পিতা ঠাকুর, ভিতরে আসেন ভিতরে আসেন। ঠাকুরদাদা ঘরের ভিতরে গেল। তারপরে ঠাকুর যেই খাটে বসে আছে, ঠাকুরের নিজে হাতে তোষকটা ঝাড়া দিয়া বলছে, এখানে বসেন এখানে। কিন্তু ঠাকুরদাদা বসতে রাজি নেই। ঠাকুর বসে আছে, আমি কি করে বসুম? এইরকম কইতে কইতে ঠাকুর 2-3 বার এরকম বলার পরে খুব আড়ষ্টভাবে ঠাকুরদাদা বসলেন খাটে। বসার পরে মনে তো ওই সেই প্রশ্ন যে ঠাকুর কেন আমাকে পিতা ঠাকুর ডাকে, এটা জিজ্ঞেস কর। কিন্তু মনে মনে চিন্তা করে মুখে বলতে পারে না। ঠাকুর তো অন্তর্যামী। ঠাকুর কিছুক্ষণ পরে, পিতা ঠাকুর আপনি কি আমারে কিছু কইবেন? আপনি কি কিছু জানতে চান? এইবার তো আর না কইয়া পারে না। বলে, একটা প্রশ্ন ছিল, অনেক দিন যাবতই আপনার থেকে জানার ইচ্ছা। কন আপনি কি জানতে চান, কি জানতে চান? তারপরে ঠাকুরদাদা তখন কইতাছে, দেখেন আপনার বয়স আর আমার বয়স তো খুব কাছাকাছি, আপনি আমারে পিতা ঠাকুর ডাকেন কেন? ঠাকুর হাসে, মুচকে মুচকে হাসে আর মাথা লাড়ে। মাথা লাড়তে লাড়তে, পিতা ঠাকুর এই কথা গান জানিয়ে রাখা ভালো। তো শোনেন, আমি আপনাকে কেন পিতা ঠাকুর ডাকি? কোনো এক জন্মে, এই জন্মে নয়, কোনো এক জন্মে বিগত আপনার সঙ্গে আমার পিতা পুত্রের সম্পর্ক ছিল। সেই জন্মে পিতা পুত্রের সম্পর্কের কিছুটা অধরা রয়ে গেছিল। এই অধরা শব্দটা ঠাকুর ব্যবহার করছেন। বলছে সেই জন্মে এই অধরা সম্পর্কে, কোনো এক জন্মে আপনার সঙ্গে আমার পিতা পুত্রের সম্পর্ক ছিল। সেই জন্মে পিতা পুত্রের সম্পর্কের কিছুটা অধরা রয়ে গেছিল। তাই এই জন্মে আপনাকে পিতা ঠাকুর ডেকে আমি সেই অধরা সম্পর্কের সম্পূর্ণতা করে যাইতে আসি। পিতা ঠাকুর, ঠাকুর খুব দীপ্ত কণ্ঠে বলছে কথাগুলি। পিতা ঠাকুর আপনার 3 ছেলে নয়, প্রাসঙ্গিক আমার বাবা তারা 3 ভাই ছিল, শচীন্দ্র মালাকার, মনীন্দ্র মালাকার, ফণীন্দ্র মালাকার। বাবা ছিল সবার ছোট। তো বলছে পিতা ঠাকুর আজ থেকে জানবেন আপনার 3 ছেলে নয়, আপনার 4 ছেলে। ঠাকুর হাতে আঙুল দিয়ে এরকম দেখাচ্ছে, আপনার 4 ছেলে। আমি রাম বড় ছেলে, এরকম বুকে হাত দিয়ে বলছে। শচীন্দ্র, মনীন্দ্র, ফণীন্দ্র, এই 4 ছেলে। আজ থেকে এটাই জানবেন। এই জন্যে আপনাকে আমি পিতা ঠাকুর ডাকি। তবে পিতা ঠাকুর একটা কথা জানবেন, আমাকে শুধু ছেলের অধিকার দিলে হবে না, বিষয় সম্পত্তি থেকে আমি যেন বঞ্চিত না হই, এটা ঠাকুরের শ্রীমুখের কথা ছিল। যাই হোক, প্রাসঙ্গিক কথাগুলো একটু পরে আসছি। এখন আপনারা 1939 সালে আমাদের দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের ডামাডোল তখন বেজে গেছে। গভর্নমেন্ট থেকে আমার বড় জেঠামশাই বিচারক ছিলেন, ব্রিটিশ পিরিয়ডে রায় সাহেব উপাধি ছিল। তো ওনার কাছে নোটিশ ধরিয়ে দিল এবং আশপাশ গ্রামের সব বাড়িতেই নোটিশ, বাড়ি ছেড়ে দেওয়ার জন্যে। কারণ যুদ্ধ আরম্ভ হয়ে গেলে বাড়ি ঘরে থাকা ক্যাজুয়ালিটি হতে পারে, ওই জন্যে। তখন ঠাকুর আমাদের ফেনী বাড়িতে ছিল। ওই তখন গিয়ে জিজ্ঞেস করছে যে এরকম নোটিশ পাওয়া গেছে, আমাদের তো বাড়ি ছেড়ে দিতেইব, আমরা একটু ভাড়া বাড়ি দেখি, কি করুম। তখন কিন্তু বিলোনিয়া বাড়ি এটা হয় নাই। তারপরে বিলোনিয়া আর ফেনীর মাঝখানে ফুলগাজী একটা স্টেশন, ওখানে টেডেশ্বর একটা গ্রাম আছে, সেই গ্রামে কটা ঘর ভাড়া নিয়ে আমাদের পরিবারস্থ সবাই ঠাকুর সমেত ভাড়া বাড়িতে। এদিকে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে, প্রায় রোজ দিনেই জাপান জার্মানের ফাইটার প্লেনগুলো আসে ফেনী শহরে, বোম্বিং করে, আওয়াজ শোনা যায়। এইভাবে করতে করতে 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে তখন ঠাকুরদাদা একদিন ঠাকুরকে জিজ্ঞেস করছে, এইভাবে যুদ্ধ চলছে, কবে যুদ্ধ শেষ হইব? আমরা কি বিলোনিয়াতে একটা বাড়ির জায়গা দেখুম? বিলোনিয়া তখন স্বাধীন ত্রিপুরা। তারপরে ঠাকুর একটু চুপ করে থাইকা কইতে আছে, মন্দ কি দেখেন না? ওই তখনই বিলোনিয়াতে পোস্টমাস্টার ছিল নন্দগোপাল বাবু, ওনার সঙ্গে আমাদের পারিবারিক একটা সম্পর্ক ভালো ছিল। ওনাকে দায়িত্ব দিল যে আমরা একটা বাড়ি করুম, তোমরা একটা বাড়ির জায়গা দেখো। ওই খোঁজাখুঁজি করতে করতে বর্তমান এই স্মৃতি মন্দির যেটা, এটা আমাদের বাড়ির এরিয়া। এখানে 3.5 কানি এরিয়া, এটার
মালিক ছিল অমরেশ দাশগুপ্ত, উনি তদানীন্তন বিলোনিয়ার এসডিও ছিলেন। তো কথাবার্তা যোগাযোগ করে উনি বাড়িটা বেচে দিব, তো কথাবার্তা হয়ে রেজিস্ট্রি হলো ঠাকুরদাদার নামে। এরপরে 39-এর মাঝামাঝিতে, এখন আমি একটু পরে আপনারা দেখতে পাবেন যেখানে প্রথম ঠাকুর ঘরখানা একখানা 8 চালা ছনের ঘর করা হয়েছিল, ওখানে 39-এর মাঝামাঝি সময়ে তখন আমাদের থাকার জন্য এরকম ঘরটর তৈরি করে ঠাকুরকে নিয়ে এই বাড়ি যাত্রা হয়। তো এই বাড়ির যাত্রা এই 39-এ হওয়ার পর থেকে 49-এ ঠাকুর 1356 বাংলার 3রা বৈশাখ এখানে আমাদের বাড়িতে ঠাকুর শেষ ভোগ গ্রহণ করছিলেন। যাই প্রাসঙ্গিক অনেকগুলি ঘটনা আছে। আর 4ঠা বৈশাখ ঠাকুর চৌমুহনীতে চলে গেলেন এবং 18ই বৈশাখ রোজ রবিবার ঠাকুর দেহ রক্ষা করলেন চৌমুহনীতে। তো এই যে 3রা বৈশাখ বিলোনিয়া বাড়িতে ঠাকুর ভোগ গ্রহণ করে গেলেন, এরপর থেকে এই 18ই বৈশাখ অবধি ঠাকুর কোনো কঠিন দ্রব্যাদির ভোগ গ্রহণ করেন নাই। পানীয়, তরল পানীয় গ্রহণ করছিলেন। যাই হোক, কিন্তু এখানে এই আমাদের এই বাড়িতে 39-এর পর থেকে বিভিন্ন সময় ঠাকুর বিভিন্নভাবে এসে 10 দিন 15 দিন ঊর্ধ্ব সংখ্যা ঠাকুর একবার চোখের অসুখ হয়েছিল, তখনকার সময়ে ঠাকুর 3 মাস লাগাতার এই বাড়িতে ছিলেন। তো এইভাবে এখানে ঠাকুরের বিভিন্ন লীলা ঠাকুর করেছেন। সেই সমস্ত লীলার কাহিনীগুলো আমার বাবা ফণীন্দ্র কুমার মালাকারের লেখা 2টি বই প্রকাশিত হয়েছে। একটা 90 ইংরেজিতে হয়েছে, আর একটা 2023-এ প্রকাশিত হয়েছে। রামভাই স্মরণে প্রথম খণ্ড 90-তে, দ্বিতীয় খণ্ড 2023-এ প্রকাশিত হয়েছে। এটাতে আপনারা আমাদের এই 2 বাড়ির, ফেনী বাড়ি এবং বিলোনিয়া বাড়ির ঠাকুরের বিভিন্ন লীলার কাহিনীগুলো আপনারা জানতে পারবেন। প্রাসঙ্গিক বলে রাখি আপনাদের সবার অবগতির জন্যে, আমাদের এই 49 বছর এই মন্দিরের আয়ুষ্কাল চলছে। আমরা আগামী দোল উৎসবে এই 49তম দোল উৎসব পালন করতে চলেছি। আপনাদের সবার প্রতি আমার এবং এই মন্দির কমিটির পক্ষ থেকে আমি আমন্ত্রণ রাখছি। আমাদের 1 মার্চ থেকে, তো 1 মার্চ থেকে ফাল্গুনের 26 তারিখ থেকে আমাদের অধিবাস অনুষ্ঠান হয়ে আমাদের দোল উৎসব হবে। প্রাসঙ্গিক বলে রাখি, আপনারা সবাই এই উৎসবে যোগদান করবেন, আনন্দবর্ধন করবেন, আমাদেরকে আনন্দ দেবেন। উৎসবের সাফল্য আপনাদের দ্বারা হবে। আর একটা কথা বলে রাখি, এই বাড়িতে এবং আমাদের ফেনী বাড়িতে দোলে ঠাকুরকে নিয়ে উৎসব হয়েছে এবং ঠাকুরকে দোলের ঝুলনা তৈরি করে সেখানে ঠাকুরকে বসিয়ে দোলানো হতো পূর্ণিমার দিন ঠাকুরকে। এইখানেও উৎসব হয় এই প্রত্যেক বৎসর, বাৎসরিক প্রতিষ্ঠা উৎসব। 1384 বাংলাতে প্রথম এই মন্দির প্রতিষ্ঠা হয় এবং ওই থেকে এখন অবধি চলছে। আর এখানে আমি বাকি আপনারা মন্দিরের কিছু চতুষ্পার্শ্বের ঘরটরগুলি, এখানে মহারাজের, বিদেয়ী মহারাজদের ঘর আছে, এগুলো দেখবেন। আর শ্রী শ্রী ঠাকুরের স্মৃতিগৃহ আছে। ওখানে যাওয়ার পরে আমি বাকিটুকু কথা বলছি। ওখানে ঠাকুরের শ্রীহস্তে পূজিত শ্রীপট, যেই পট ভারতবর্ষ, বাংলাদেশ আর কোথাও নেই, এটা প্রাসঙ্গিক বলে রাখি। 43 ইংরেজিতে তখন ঠাকুর এখানে যেই পট আমাদের প্রতিষ্ঠা করা পট, এই পটে ঠাকুর নিজের পটে পূজা করছিলেন। এটার কাহিনীটা আমি ওখানে গিয়ে বলবো। জয়রাম। একদমই জয়রাম, জয়রাম। আপনার সাথে আমরা অবশ্যই যাচ্ছি। এখন আপনারা অফ করো, অফ করো, অফ করো, অফ করো, অফ করো। আপনারা এখন দেখবেন এখানে যে দোলবেদি আছে স্মৃতি মন্দিরের, যে দোলবেদিতে ঠাকুরকে বসিয়ে দোল উৎসবে ঠাকুর প্রতিষ্ঠা হয়, এটা সেই দোলবেদি। এটা দেখবেন। এর সঙ্গে আপনারা
এটাই সেই দোলবেদি না? এটাই সেই দোলবেদি। এখানে এই দোল যখন আরম্ভ হয় তিথি অনুযায়ী ঠাকুরকে আলাদা, মন্দিরের এই ঠাকুর নয়, আলাদা ঠাকুরকে এখানে একটা আসনে বসিয়ে হাজারো লাখো মানুষ এসে তখন এখানে ঠাকুরকে আবির দেয়, প্রণাম করে। আসেন। তত্ত্বর এগুলি আপনারা এখন দেখবেন এখানে যে দোলবেদি আছে স্মৃতি মন্দিরের, যে দোলবেদিতে ঠাকুরকে বসিয়ে উৎসব, দোল উৎসবে ঠাকুর প্রতিষ্ঠা হয়, এটা সেই দোলবেদি। এটা দেখবেন। এর সঙ্গে সঙ্গে আপনারা, এটাই সেই দোলবেদি না? এটাই সেই দোলবেদি। এখানে এই দোল যখন আরম্ভ হয় তিথি অনুযায়ী ঠাকুরকে আলাদা, মন্দিরের এই ঠাকুর নয়, আলাদা ঠাকুরকে এখানে একটা আসনে বসিয়ে হাজারো লাখো মানুষ এসে তখন এখানে ঠাকুরকে আবির দেয়, প্রণাম করে। আসেন। তত্ত্বর এগুলি জন্যে এই ঘরটা ব্যবহৃত হয় উৎসবের সময়। বহিরাগত চতুর্দিক থেকে শত শত লোক আসে এখানে, নিজে স্বতঃপ্রণোদিতভাবে উৎসবের কাজে হাত বাড়ায়। আসেন। এখানে এটা আমাদের এই মন্দিরের ভোগের ঘর। এখানে এই সমস্ত স্বেচ্ছাসেবকরা এসে উৎসবের বিশাল পরিমাণ এই প্রসাদ, সিন্নি প্রসাদ থেকে যাবতীয় সমস্ত কিছু কাজ এখানে হয়। এখন আমরা মন্দিরে বিদেহী মহারাজদের জন্য একটা কক্ষ আছে, যেই কক্ষের মধ্যে আমাদের প্রথম মহারাজ থেকে ষষ্ঠ মহারাজ অবধি সবারই ছবি আছে। আপনারা এই ছবিগুলো দেখুন। আপনি আরও কাছে যে একটু স্পষ্ট করে নেন। এখানে আমাদের প্রথম মহারাজ হরিদা থেকে আরম্ভ করে হরিদা, সামদা, ব্রজেন্দা, ভবতোষ বন্দ্যোপাধ্যায়, বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী, অশোক চট্টোপাধ্যায়, এই 6 জন বিদেয়ী মহারাজ এখানে আসনে আছেন। রোজ দিন তাদেরকে ফুল জল দেওয়া হয়। এটা নিয়মমাফিক কাজ চলছে। রামচন্দ্রের দেবের পরবর্তী সময়ে যে মহন্তরা এসছিলেন, হ্যাঁ, সেই মহন্তদের প্রত্যেকের পট এখানে রয়েছেন, তাই কি? হ্যাঁ তাই। ওনারাও এখানে পূজার্চা পান? হ্যাঁ, পূজা অর্চনা পান। আমরা ঘুরছি লিটন বাবুর সাথে। চলুন আরও দেখে নিচ্ছি আমাদের স্মৃতি মন্দিরে লিটন বাবু আমাদের কি দেখান। আপনারা এখন দেখছেন শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দিরের গর্ভগৃহ, যেখানে ঠাকুরের আসনে অধিষ্ঠান আছেন ঠাকুর শ্রী রামচন্দ্রদেব, এবং সত্যপীরের আসনটা এটাও আছে। রোজ দিন এখানে 3 বেলা পূজা অর্চনা হয় এবং বহু ভক্ত রোজ দিন আসে, এখানে প্রসাদ পায় এবং পূজা অর্চনায় অংশগ্রহণ, কীর্তনে অংশগ্রহণ করেন। ওখানে আছে জিনিস আরও, এগুলি দেখতে পাবেন। এই আমাদের স্মৃতি মন্দিরের স্ক্যানার। আপনারা ভক্তবৃন্দরা যদি কোনো কেউ মন্দিরের জন্য সাহায্য করতে চান স্বেচ্ছায়, এই স্ক্যানারে আপনারা দিতে পারেন। বিলোনিয়া
রাম ঠাকুর স্মৃতি মন্দির, দক্ষিণ ত্রিপুরা। এটা আমাদের আগরতলার এক ভক্ত দান করলো এই জায়গাটা। এটা জায়গা মালিক আগরতলা, এই জায়গার মালিক আমাদের বিরোনিয়া স্মৃতি মন্দিরের বাড়ির পাশে লোক বাদল বিশ্বাস। ওনার থেকে জায়গা কিনা 1.5 ঘন্টা জায়গা আগরতলার এক ভক্ত আমাদের মন্দিরে দান করলো। সেই সুবাদে আমরা ভক্তদের সুবিধার্থে আমরা এটা নির্মাণ করতেছি, যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয়, কীর্তনিয়া যাতে আসে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য আমরা একটা নিবাস করতেছি, যাতে আসলে ভক্তরা এখানে প্রাণ ভরে থাকতে পারে। জয় রাম, জয় গোবিন্দ। এখানে মোটামুটি কত জায়গা, কতটুকু আছে? 1.5 ঘন্টা জায়গা। 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা জায়গা। 1.5 ঘন্টা জায়গা আছে। মহারাজে এখানে উৎসর্গ করছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছে। এখন আমাদেরও ইচ্ছা যাতে মহারাজ উৎসব সময় আসার পরে যাতে এটা যাতে আমাদের করতে পারে, ফিতা কাটতে পারে, সেই আমরা সবই একটু ব্যস্ততার মধ্যে আছি। সেটা ঠাকুরের দান। এখন ঠাকুর যদি সেই সময়টা আমাদের দেয়, সেটা আমরা কমপ্লিট করতে পারবো। মহারাজের আশীর্বাদ, বাবার আশীর্বাদ। জয় রাম, জয় রাম, জয় গোবিন্দ। অনেক মোটামুটি অনেকটা একটু লেংদি হয়ে গেছে, যুদ্ধ করতে ভালো হয়েছে। হ্যাঁ, এইটাই তো, এইটাই অনেক সময়। তবে হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, আমরা রয়েছি বর্তমানে স্মৃতি মন্দিরের শ্রী রামচন্দ্র দেবের স্মৃতিগৃহে, যেখানে উনি নিজে ঘুমোতেন। যেই খাট, সেই খাট রয়েছে। যে পাদুকা উনি পায়ে দিতেন, সেই পাদুকা জোড়া রয়েছে। যে পট আপনাদের দেখাবো, যে পটে উনি নিজে নিজের পুজো দিয়েছেন এবং বলেছিলেন যে উনি উনাকে পুজো দেননি, উনি উনার গুরুদেবের উদ্দেশ্যে সেই নিবেদন করেছিলেন। সেই গৃহে আমরা আছি। আমাদের সামনে আমরা পেয়েছি এমনই একজন মালাকার বাড়ির সেই গৃহবধূ, স্বর্গীয় রবি মালাকারের স্ত্রী শ্রীমতী কণিকা মালাকার মহোদয়কে। আমরা কণিকা মালাকার মহোদয়ের কাছ থেকে বাকি বিষয়টা জেনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি যদি একটু দেখান কোথায় ঠাকুর ঘুমোতেন? এইখানে, এই খাটে ঠাকুর ঘুমোতেন, এই খাটে। আচ্ছা, এই খাটটা কি আগের মতোই আছে, অক্ষত? আগের মতোই আছে খাটটা। আচ্ছা, হ্যাঁ, বিছনাগুলো পাল্টাইছে, কিন্তু খাটটা আগের মতোই, আগের খাটটাই। এই খাটেই ঠাকুর ঘুমাতেন? এই খাটেই ঠাকুর ঘুমাইতেন। আচ্ছা, এখন আমরা মশারি ফালাই রাখি, হ্যাঁ, হ্যাঁ। বালিশ টালিশ সামনে থাকে। সকালবেলা এসে আবার মশারিটা তুলে দিই, আমরা জানি যে ঠাকুর এখানে ঘুমায়। এবং সেই বিশ্বাসটা শুধু ত্রিপুরা রাজ্য না, ভারতবর্ষের যারা শ্রী শ্রী রাম ঠাকুরের আমরা ভক্তরা আছি, যে বিশ্বাস করি ঠাকুর দেহ রেখেছেন বাংলাদেশে, এখানে কিন্তু ঠাকুর থাকেন এখানে। হ্যাঁ, নীরবে থাকেন ঠাকুর এখানে। নীরবে নিভৃতে বসবাস করার জন্য ঠাকুর এখানেই থাকেন, এখানে থাকেন। এটা আমাদের বিশ্বাস। আর আচ্ছা, এটা পাদুকালয়, ঠাকুর এখানে বসতেন, এখানে পা রাখতেন, এখানে সবাই প্রণাম করতেন ঠাকুরকে। এই পাদুকালয়, এই যে ঠাকুরের এই সেই চৌকি, হ্যাঁ। যে চৌকিতে
এই বিছানায় বসে ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর হুম। পা রাখতেন সেই চকির মধ্যে এবং সেই চকিতে হাত দিয়ে সবাই প্রণাম করেন। হ্যাঁ, আমরা আরও দেখাবো আপনাদের। এইটা টেবিল, ঠাকুরের ভোগ দিত এখানে, এখানে ঠাকুরের ভোগ রাখতো, ঠাকুর এবং এখানে বসে ভোগ নিতেন। এটা সেই গীতা, এই গীতা ঠাকুর নিজে পড়ছেন, এই গীতাটা। এই গীতা ঠাকুর নিজে পড়তেন। একদম ঠাকুরের সেই গৃহে আমরা আমরা অনুরোধ করব আপনাকে, আপনি যদি একটু এগিয়ে আসেন। এবার দেখাবো আপনাদের ঠাকুরের ব্যবহারকৃত কিছু জিনিস। আলমারি, এটা ঠাকুরের ব্যবহারকৃত অনেক জিনিস থাকে এটার মধ্যে। হ্যাঁ, তখনের দিনে এইগুলিই ছিল। আচ্ছা, এটা আলমারি ঠাকুরের। তার মানে এখানে চামচ, ঘন্টা, হ্যাঁ হ্যাঁ, যা দেখতে পাচ্ছি সমস্ত সমস্ত। ঠাকুর নিজের শ্রীহস্তে ব্যবহার করে গেছেন। সব আগের এগুলি। আর এইটা হচ্ছে আরাম কেদারা। আচ্ছা, এটা মধ্যে ওই স্টেশন থেকে যখন শেষ বয়সে ঠাকুরেরা আইতেন, এটার মধ্যে বসে 4 জনের ধরে ঠাকুরের আনতেন, নিয়ে আসতেন নিয়ে ঠাকুর, আসতেন। সেই আরাম কেদারায় সেই বসে আরামকেদারা। ঠাকুরকে নিয়ে আসতেন। আর এটা আলনা, ঠাকুরের জামা কাপড় রাখার আলনা এটা। এই সব ঠাকুরের জামা কাপড় রাখার, না রাখবে না, কিচ্ছু হবে না। জামা কাপড় রাখার আলনা। মানে সেই আলনা, যে আলনায় ঠাকুরের জামা কাপড় রাখতেন এবং আজও সেই অক্ষতভাবেই আছেন সেই জামা কাপড়গুলো, যেবার শেষবার এসে গেছিলেন ঠাকুর। এইটা ঠাকুরের শ্রীপট, ঠাকুর যেটা নিজে পূজা করছেন। আচ্ছা, এইটা, এটাই সেই স্মৃতিপট। হ্যাঁ, এই যে সেই পট স্মৃতিপটে ঠাকুর নিজে হস্তে নিজের হস্তে নিজে পূজা করেছেন। নিজের পটে নিজে পূজা করেছেন। দর্শকদের আমরা দেখাবো, শুধু গোটা ত্রিপুরা রাজ্য নয়, আপনারা ঘরে বসে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ নর্থ ইস্ট সহ শ্রী শ্রী রাম ঠাকুরের সেই চিত্রপট, যেই চিত্রপটে ঠাকুর নিজের শ্রীহস্তে পুজো দান করেছিলেন। আপনাদের সামনে ঋদ্ধি টিভির পর্দায় সেই চিত্রপট আমরা দেখাচ্ছি। আর এটা হলো ঠাকুরের খড়ম, ঠাকুর যেই খড়ম পায়ে দিতেন। সেই খড়ম, সেই পাদুকাদ্বয়, যে পাদুকাদ্বয় যুগল শ্রী শ্রী রাম ঠাকুর নিজে পরিধান করতেন, সেই পাদুকাদ্বয় আপনাদের চোখের সামনে টিভি পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। শ্রী শ্রী রাম ঠাকুরের পাদুকা যুগল। আর এটা হচ্ছে আপনার পীরের আসন। এটা পীরের আসন, সত্য পীরের আসন। আচ্ছা। এখানে ঠাকুর নিজের হাতে এটা প্রতিষ্ঠা করে গেছেন, এই সত্যপীরের আসন। যেভাবে প্রতিষ্ঠা করেছেন এখনও সেভাবে আছে এই সত্যপীরের আসন। এটাতে আমরা প্রতি মাসে সংক্রান্তির দিন আমাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা হয় এই পীরের আসনের সামনে। আপনাদের সামনে টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীহস্তে প্রতিষ্ঠিত করা সত্যপীরের আসন। উনি ঠিক যেভাবে প্রতিষ্ঠা করে গেছিলেন সে একই অবস্থায় সেই সত্যপীরের আসন এখনও বিদ্যমান এই ঘরে রয়েছে। ঋদ্ধি টিভির পর্দায় আমরা দেখাচ্ছি আপনাদের সেই সত্যপীরের আসন, যে আসন ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর ওনার শ্রীহস্তে প্রতিষ্ঠা করে গেছিলেন। আপনাদের চোখের সামনে সেই আসন আমরা ধরে রাখছি। আর এটা ঠাকুরের পট, শেষ বয়সের পট। এটা ঠাকুরের, এটা ঠাকুরের শেষ বয়সের হ্যাঁ, সেই ছবি। সেই ছবি। এবং সেই চেয়ার খুব সম্ভবত, হ্যাঁ, সেই চেয়ার, যে চেয়ারে যে চেয়ারে ঠাকুর বসতেন, নিজে বসতেন। নিজে বসতেন এই চেয়ারে। এই প্রথমবার ঋদ্ধি টিভির পর্দায় আমি বলবো আপনাদের চোখের সামনে সেই চেয়ারটুকু আমরা পরিবেশন করতে পেরেছি, যে চেয়ারে শ্রী শ্রী রাম ঠাকুর নিজে বসতেন। সে বিছানা, সে চেয়ার, নিজের যেগুলি ব্যবহার করতেন আসবাবপত্র, শেষ বয়সে ঠাকুরের পটচিত্র, সমস্তগুলি আপনাদের সামনে আমাদের টিভি স্ক্রিনে তুলে ধরছি। আর
আর এটা হলো এগুলি ইকমি কুকার, এটা কয়লা দিয়ে রান্না হতো তখন। সে ব্রিটিশ আমলে ব্রিটিশ যেটা আমলে, হ্যাঁ। আমরা টিভিতে দেখি, এটা এটা আজও বর্তমানে আছে। আজও বর্তমানে অক্ষত আছে। শ্রী শ্রী ঠাকুর এখানে রান্না করতেন, সিদ্ধ করতেন সব সেদ্ধ সিদ্ধ, রান্না হ্যাঁ। করতেন, শুধু সেদ্ধ। এখনো প্রতি রবিবারে আমাদের বাড়িতে সিদ্ধ হয়, সিদ্ধ। এটাতে না, এখন অন্যটায় হয়। অন্যটা হয়। কিন্তু ঠাকুরের শ্রীহস্তে যেটা হতো, এটা সেই ইকমি কুকারটা এখনো অক্ষতভাবে স্মৃতি হিসেবে রাখা আছে। তার নামে স্মৃতি। ইকমি কুকার। এই তো ঠাকুরের সাহায্য। এখানে আগে ঠাকুর ঘর একটা চৌচালা ঘর ছিল, এই ঘরটাতে ঠাকুর থাকতো। পরে এই ঘরটা শিফট করে এদিকে আনা হয়েছে ঘরটা। মানে এই যে এই গোলাপ গোলাপ, ফুল হ্যাঁ, গাছটা আমরা গোলাপ দেখতে ফুলের পাচ্ছি, গাছটা এইখানে এখানে একটা চৌচালা ঘর ছিল যেখানে শ্রী ঠাকুর শ্রীদেব শ্রী ঠাকুর থাকতেন। শ্রীদেব থাকতেন। তারপর সেই এটা পরিবর্তন করে বর্তমানের এই ঘরটা এই ঘরটা, হ্যাঁ, করা হয়েছে। করা হয়েছে। কাঠ। আচ্ছা, হুম।